সেই তিনজনের মধ্যে একজনকে গোপনভাবে ছেড়ে দেয়। যারা খুন করেছে তাদের বাড়ির লোকের সঙ্গে নিশ্চয়ই ক্যানিং থানার বড়বাবুর কোনো হ্যাচাপ্যাচা একটা টাকার রফা নিশ্চয়ই হয়। দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি গুটিয়ারি শরীফ শেখ জামিল উদ্দিনের বাড়িতে। প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে, মামলার কি অবস্থা রয়েছে, আমরা এই সমস্ত বিষয়ে কথা বলে নেব। শেখ জামিল উদ্দিনের যারা পরিবার রয়েছে, আব্বা রয়েছে, মা রয়েছে এবং বোন রয়েছে। শেখ জামিল উদ্দিনের আরও বোন ছিল, তার স্ত্রী ছিল, তারা কিন্তু আজকে সবাই নেই, কিন্তু যারা রয়েছে তাদের মামলা ব্যবস্থা পরম দাস বাবু বলেছিলেন যে একটা চাকরি দেবো, হ্যাঁ, আর কিছু আর্থিক আমাদের দিয়েছিল সাহায্য করতে, হ্যাঁ, সেটা তো আমাদের ঘর চলতেছিল, হ্যাঁ। আর আমাদের ছেলে যে মারা গেলো তারপরে আমরা অসহায় হয়ে গেছি চারধার থেকে, হ্যাঁ। এখন পর্যন্ত চাকরির কোনো খবর নেই, কিন্তু একটা আমার মেয়ের চাকরি পেলে আমাদের সংসারটা ভালোভাবে চলতে পারে। বিভিন্ন রাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন এসেছিল আপনার ছেলে, হ্যাঁ, অনেক কিছু বলে গেছিলো, এই দেবো ওই দেবো ওই দেবো, কোনো সাহায্য আমাদের কাছে নেই, কোনো সাহায্য নেই। আমরা নিরাশ রয়েছি পরে। কতটা অসহায় বোধ করছেন ছেলেকে হারিয়ে? ছেলেকে পুরো আমাদের জীবন চলে গেছে একদম, বলতে গেলে আর কি বলবো। তো পরেশরাম দাস বাবু বলেছিলেন চাকরি, হ্যাঁ, চাকরি দেবো বলেছিল, হ্যাঁ। তো এখন পর্যন্ত 1.5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো খবরই নেই, কোনো খবর নেই। কোনো খবর নেই না। সংসার চলছে কিভাবে? ওই যেরকম টুকটাক চলছে, আমি রিক্সা চালিয়ে খাচ্ছি, সবভাবে চলছে এই অবস্থা। কি নাম আপনার? আমার নাম শেখ জামাল উদ্দিন। চালাই যা হোক টুকটাক করে, আব্বারও অনেক শরীর খারাপ, আব্বারও বয়স হয়ে গেছে, যথেষ্ট পারে না, যা হোক করে টুকটাক ওই ডাল ভাত করে আমাদের চলছে। আপনার দাদা মারা গেলে তালদিতে যখন ওনাকে হত্যা করেছিল কিছু দুষ্কৃতীরা, তো পরেশরাম দাস তিনি এমএলএ আপনাদের আসতে পারেনি, তো তিনি আর্থিক কিছু সাহায্য করেছিলেন এবং কিছু আর্থিক সাহায্য করেছিলেন আর চাকরির আশ্বাস দিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সহযোগিতা আমরা পাইনি। আরো যারা স্বেচ্ছাসেবী সংগঠন যারা এসেছিল তারা আপনাদের সাথে যোগাযোগ রাখে? না, এখন আর কেউ রাখে না। শুরুতে সবাই কন্ট্যাক্টে ছিল, এখন আর কেউ যোগাযোগ রাখেনি। হোসেন গাজী আছে, ইনি পাশে দাঁড়িয়ে আছেন এখনো পর্যন্ত, যতটা হচ্ছে ওনার থেকে করছেন উনি, বাকি আর কেউ নেই। আচ্ছা, আপনার ভাইকে যারা হত্যা করেছিল কতজনের নামে আপনারা অভিযোগ বা এফআইআর করেছিলেন? টোটাল 5 থেকে 6 জনা ছিল, কিন্তু 2 জনাকে ধরেছে। সে প্রথম দিন যেদিনকে 2 জনাকে ধরেছে, তারপর থেকে এখনো পর্যন্ত 2 জনাকেই ধরে রেখেছে, অন্য আর কাউকে ধরেনি। আর পুলিশের ওখানটাই মানে প্রথম দিন সকালবেলার দিকে ওদেরকে ধরা হয়েছে, ধরার পরে সকালই ও যে একজনাকে ধরা হয়নি, ওনাদের বলার মানে যে 3 জনা ছিল, 3 জনের মধ্যে 2 জনাকে ধরেছে, আর আরেকজনের যে ছিল পুরো ঘর সমেত জিনিসপত্র সব খালি করে শুনছি পালিয়ে গিয়েছে। তো এটা কিভাবে পসিবল হতে পারে যে পুলিশের ওখানটাই অ্যাভেলেবেল থাকতে একটা এরকম পালিয়ে যেতে পারে? কি পুলিশের ওখানটা অ্যাভেলেবেল থাকতেও তারপরেও যে তৃতীয় যে ব্যক্তিটা ছিল সে কিভাবে পালিয়ে গেল? কিছু ঢিল দেওয়া রয়েছে, সেই জন্যেই বাস এতটাই চাই কি যত যা হোক করে হোক, বাকি যে কজনা ছিল সবাইকে ধরা হোক। পুলিশের ব্যর্থতা বলে মনে করছেন না যে দুজনকেই ধরলো আর দুজনকেই ধরে রাখলো এবং সিসিটিভি ক্যামেরায় পরিষ্কার দেখা গেল যে কারা কারা মেরেছে, তাদেরকে ধরতে পারলো না প্রশাসন? ধরতে পারলো না কি ধরলো না সেটা তো এবার ওনারাই বলতে পারবেন। আমরা যতটা জানছি যে এখনো পর্যন্ত 2 জনাকেই ধরে রেখেছে, বাকি আর কাউকে ধরা হয়নি, আর তেমন কিছু প্রেশার দেখতে পাচ্ছি না কেসেতে। এমএলএ সাহেব পরেশরাম দাস আশ্বাস দিয়েছিল, আর্থিক সাহায্য করেছিল, তার পর থেকে তিনি কতটা আপনাদের পাশে আছে এখনো পর্যন্ত? উনি ওই সেদিনকারে আমাদেরকে ডাক করিয়েছিলেন ক্যানিংয়ে, নিজের ওখানে গিয়ে আমরা দেখা করলাম। উনি কিছু আর্থিক সাহায্য করার পরে উনি বললেন পাশে আছেন আর পুরোপুরি সাহায্য করবেন, কিন্তু এখনো পর্যন্ত আর কিছুই আমরা দেখতে পাইনি। উনি বলেছিলাম আমাদের বাড়ি আসবে, দেখা করবে, আমাদের সাথে পাশে থাকবে, কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত কিছুই আমরা জানি না। তেমন না কোনো কথা শুনতে পেয়েছি, না কেউ এসেছে, না কিছু, যেরকম সেরকমই সব রুকে আছে। আপনারা যোগাযোগ করার চেষ্টা করেছিলেন ওনার সঙ্গে, পরেশরাম দাসের সঙ্গে গিয়েছিলেন? আর না, এখনো পর্যন্ত যাবার একবার কথা হয়েছে, কিন্তু এখন কবে নিয়ে যাবে এবার এনারা জানেন। ফোনের মাধ্যমে কথা হয়? না, ফোনের মাধ্যমে কথা হয় না। উনি আর সেই যে আর্থিক সাহায্য করেছিলেন এবং আপনাদের চাকরির আশ্বাস দিয়েছিলেন, তারপর থেকে আর কোনো খোঁজ খবর নেই। নেই এখনো পর্যন্ত। যা জামিল উদ্দিনের পরিবার অভিযোগ করছেন যে তারা এসে সেই সময় সামনে দাঁড়ালে এখনো পর্যন্ত কোনো রকম আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে না, একমাত্র হোসেন গাজী ছাড়া। কি বলবেন? দেখুন, শুরু থেকে সব মানুষ আসতে পারে, সবার আসার অধিকার আছে, সব রাজনৈতিক দলেরও আসার অধিকার আছে, এবং শুরু থেকে আমরা বলেছিলাম এই অসহায় পরিবারের পাশে যারা দাঁড়াবে তাদের স্বাগতম। ইভেন আমরা বলেছিলাম রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, প্রশাসনিক কর্তা, তার জনপ্রতিনিধি, সরকারি মানুষ, তারা এই বাড়িতে আসুক, কারণ যেহেতু এই বাড়ির 4টে বোনের একমাত্র ভাই,
সেই ভাই এই পৃথিবী ছেড়ে চলে গেছে, সে একটা গাড়ি চালক এবং বাবা একজন বয়স্ক মানুষ, তাহলে এই পরিবারের পাশে কে দাঁড়াবে? সেই সূত্রে আমরা বলেছিলাম রাজ্য সরকার অবশ্যই আসুক। দুর্ভাগ্যের বিষয়, এখানে পশ্চিমবঙ্গের সংযুক্ত মোর্চার একমাত্র যিনি বিধায়ক ছিলেন নওশাদ সিদ্দিকী, তিনি যেদিন আসবেন সেই কথাটা আগে থেকে প্রচার হওয়ায় বুঝতে পেরে শাকদে মাছ ঢাকা দেওয়ার মতো পরিকল্পনা করে পরেশ দাস ক্যানিং পশ্চিমের বিধায়ক সেদিন তড়িঘড়িভাবে তার কিছু লোক কারসাজি করে নিয়ে গিয়ে 50,000 টাকার মতো একটা ডোনেশন করিয়েছে। ভালো কথা, আমরা স্বাগত জানিয়েছি। কিন্তু তারপরে সরকারি প্রতিনিধির বাড়ি আসা কর্তব্য ছিল, কুকুর মরলে বিড়াল মরলে সেখানে ছুটে যাচ্ছে। খগন মুর্মু সে আহত হয়েছে বিজেপির নেতা, তার বাড়িতে তার হসপিটালে ছুটে যেতে পারছে, আর যাকে পিটিয়ে পিটিয়ে খুন করলো মুখ্যমন্ত্রী এবং তার প্রতিনিধি টিম কেন এই বাড়িতে আসলো না? এটা তো হতাশজনক। ফলে তারপরে এই বাড়িতে অনেকে এসছেন, সেই অর্থে সবাই মিলে দাঁড়াতে পারেননি বা সেই অর্থে সবার সহযোগিতা সেইভাবে পাওয়া যায়নি। কিন্তু তারপরেও যারা এসছে সবাইকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। তবে সবথেকে খারাপ জিনিস যেটা করেছে, যেটা দলদাস হিসাবে ক্যানিং থানার যিনি আইসি, তিনি সঠিকভাবে ভূমিকা পালন করেননি। কারণ তার উচিত ছিল, সে যখন এই পিটিয়ে খুন করে কেউ বা কারোর মাধ্যমে থানায় ফোন যায়, তিনি আগে থেকে ঘটনাটা সব জেনেছিল, জানার পরে সঠিক ভূমিকা নেয়নি। তারপরে আসামি ধরে আনার পরেও বাড়ির লোক থানায় যাওয়ার আগে অলরেডি আসামি 3 জনকে অ্যারেস্ট করেছে। সেই আর যে 2 জন ছিল সে 2 জনের নাম ঠিকানা সব কিছু জানার পরেও আইসি সাহেব বলেছেন বাড়ির লোক লিখেছে, কিন্তু আইসি সাহেব এটা বললেন না যে ওদের নাম এই এই, বাবার নাম এই, ওদের ঠিকানা এই। সেইটা যদি এফআইআর কপিতে লিখতেন তাহলে কেসের এফআইআরের ধারাটা আরও ভালো হতো। সেই ক্ষেত্রে 307, 161, 11 ইত্যাদি এই সমস্ত যে বড় বড় ধারাগুলো আছে, যে ধারা দিলে তারা আরও কঠিনতম শাস্তি পেত। ক্যানিং থানার ভারপ্রাপ্ত আধিকারিক আইসি সাহেব তিনি সেটা লেখেননি। এটা দুর্ভাগ্যের বিষয়। প্রশাসন এইভাবে যে কিছু অর্থের জন্য, কিছু পাওয়ার জন্য যে একটা অসহায় মানুষের ন্যায় ইনসাফ পাইয়ে দেবে সেইটুকু তিনি করলেন না। ফলে তার মনে রাখা উচিত। আমি হোসেন গাজী একদম পরিষ্কার বলছি। অভিযোগ করছে যে 3 জনকে ধরে একজনকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, অবশ্যই সেই ভিডিও ফুটেজে বেরিয়েছে। উনি 3 জন যখন হসপিটালে মেডিকেল করতে নিয়ে যায় তখন জিপ থেকে নেমেছে, সেই ভিডিওটা ভাইরাল হয়েছে। কারণটা কি? সেইটাই তো বুঝতেই পারলাম না। এখন যা বুঝতে পারলাম হয়েছে, যদি তা না হয় তাহলে তিনি সেই ধারাগুলো কেন দিলেন না? তারপরে যখন হেড়োভাঙে আরেকটা ঘটনা ঘটে, মারা যায়, তার 2 দিন পরে সেখানে 307 ধারা হচ্ছে কেন? তার আগের দিন ওই ঘটনাতে ধরে এনে সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। ফলে ক্যানিং থানার যিনি আইসি আছেন, জানি না সে আরএসএস এর পক্ষ হয় না খুনিদের পক্ষ থেকে তোলা আদায় করে, এটাই ভাবতে অবাক লাগছে। ফলে একজন পুলিশের আধিকারী তার দায়িত্ব একটা অশান্তকে শান্ত করে, একটা খুন হয়েছে, তার যে যে ধারাগুলো দেওয়া দরকার এটা তার ডিউটি। কারণ সে জনগণের টাকায়, তার ট্যাক্সের তার মাইনে হয়, তার পরিবার খায়। সেই পুলিশ বেইমানি করেছে, একদম এ কাজ করা ঠিক হয়নি। তারপরেও আমি বলবো চার্জশিটটা ঠিকভাবে সাজান, ঠিকভাবে গুছান। যদি আমরা সেইভাবে না হয়, এই পুজোর মধ্যে এটা তো সেকেন্ড ডেট, না হলে প্রয়োজনে আমরা যদি আইসির বিরুদ্ধে মামলা করতে হয় করতে হবে, তখনও ওনার তৈরি থাকতে হবে। অবশ্যই পুলিশের বিরুদ্ধে মামলা করতে হবে। কারণ এত বড় একটা ঘটনায় তিনি কারসাজি করবে আর আমরা মেনে নেবো, এই জিনিস হবে না। ফলে এই পরিবারের পাশে এখনও আমরা আছি এবং অলরেডিভাবে বিধায়ক নওশাদ সিদ্দিকীও তিনি এসেছিলেন, তিনিও বলেছেন আইনে পরিষেবা দেব। আজও কথা হয়েছে, তিনি আইনে পরিষেবা দেওয়ার জন্য উকিলের সাহায্য করবেন বলেছেন। ফলে আমরাও তাদের স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই ক্ষেত্রে তো তিনি দলের ঝান্ডা আনিনি বা দলও করতে আসেনি, আর এদের কারো বলেও না। ফলে আমিও আইএসএফ করি না বা আইএসএফের ব্যাপার না। ব্যাপার হচ্ছে আমরা মানবাধিকার সংগঠন চালাই, মানবতার খাতিরে যে কোনো মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়া, মানুষ হিসাবে একটা মানবিক কর্তব্য, সেই হিসাবে এই পরিবারের পাশে শুরু থেকে আছি, এখনও থাকবো এবং শেষ পর্যন্ত যতক্ষণ না ওদের উপযুক্ত শাস্তি হয় ততক্ষণ পর্যন্ত আমরা ওই পরিবারে থাকবো। আরেকটি আবেদন, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি অনেক জায়গা নিয়ে অনেক কথা বলেন, আপনি নাকি মানবিক মুখ্যমন্ত্রী, আপনি বাংলার দিদি, তাহলে এই পরিবার আপনার সাথে কি অন্যায় করেছে? এই অসহায় পরিবার আপনাদের সঙ্গে কি করেছে? তৃণমূলের বিধায়ক, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি প্রধান, তারা নীরব কেন? তাদের মধ্যে মানবতা নেই? তাদের মধ্যে বিবেক নেই? এই পরিবারের পাশে দাঁড়ানো উচিত নয়? কেন তারা আসছে না? তারাও কি সত্যি আরএসএস এর দালাল, নাকি বিজেপি যে পথে চলে তৃণমূল সেই পথে চলবে? দেখুন, পুলিশের বিরুদ্ধে আরো বড় অভিযোগ আছে, সেটা ব্যাপারে এই যেখানে ঘটনাটা ঘটে সেই জায়গাটা ব্যারিকেড করা দরকার ছিল, সেটা করেনি। তারপর তার পাশে প্রথম আসামি যে পিটিয়ে মেরেছে তার ওই পাশেই বাড়ি,
তার বাড়িতে রাতারাতি ঘরের জিনিসপত্র সব বাইরে চলে গেল, কি করে গেল? তাহলে পুলিশের সহযোগিতা যদি না থাকতো তাহলে ওই বাড়ির জিনিসপত্র সরে গেল কি করে? তার মানে পুলিশের সঙ্গে প্রত্যক্ষভাবে টাকার এপিটিপিট করে কিছু ঘুষ ঘাস খেয়ে হয়তো এই কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ভেবেছে এটা অসহায় পরিবার, এই পরিবারের পাশে কেউ থাকবে না বা এদের সাহায্যকারী কেউ নেই। পুলিশ যদি এরকম ভাবে তাহলে ভুল হবে। কারণ আবারও বলছি, এই পরিবারের পাশে যারা আসবে তাদের স্বাগতম এবং শেষ পর্যন্ত আমরা থাকবো। প্রয়োজনে যদি পুলিশ ঠিক ঠিক ধারা দিয়ে সেই জায়গা না আসে তাহলে পুলিশের বিরুদ্ধে যা যা করণীয় সেটাও প্রয়োজন হলে আমরা কোর্টে, যদি আলিপুর কোর্টে না হয় হাইকোর্টে যেতে হলে হাইকোর্টে যাওয়া হবে। সে দেখুন শর্টে যেটা বলা, পরেশ দাস কখনো আসেননি এবং পরেশ দাস এদের টাকা দেওয়ার জন্য এদের ডাকেও নি। তৃণমূলের কোনো মানুষেরা এটা নিজেরা ওভার অ্যাক্টিং করতে গিয়ে নিয়ে গেছে এবং তার সঙ্গে পুলিশের দু একজন সহযোগিতা করেছে, সেই সহযোগিতা এটা করেছে। এটা বড় দুর্ভাগ্যের বিষয়। ফলে আপনাদের মাধ্যমে আবারও বলতে চাই রাজ্য সরকারকে, এখনও শেষ হয়নি, মাত্র 1.5 মাস হয়েছে, আপনার প্রতিনিধি এই বাড়ি পাঠান এবং 4 বোনের একমাত্র ভাই যখন চলে গেছে, এই পরিবারের একজনকে, দুজনকে না হলে একজনকে অবশ্যই চাকরি দেওয়া দরকার, চাকরি দিতেই হবে। যদি চাকরি সেই জায়গাটা না আসে তাহলে বিকল্প যা যা করণীয় দরকার, যেভাবে আন্দোলন গড়ে তোলা দরকার বা অন্য জায়গায় যাওয়া দরকার সেই জায়গায় যেতে হবে আমাদের। শেষ পর্যন্ত পরিবারের সেই পাশে থাকবেন। শেষ পর্যন্ত এই পরিবারের পাশে আমরা থাকবো।